পবিত্র আশুরা স্মরণে রাজধানী সহ সারা দেশে তাজিয়া মিছিল, শিয়া সম্প্রদায়ের শোক ও মাতম, নির্বিঘ্ন আয়োজনে কঠোর নিরাপত্তা। ইসলাম যত বন্ধ থাকবে ইমাম হোসেনের নামও তখন বন্ধ নেওয়া হবে। ইমাম হোসেনের নাম কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে এবং প্রতিটা মুসলমানের দায়িত্ব হলো শোক পালন করা ইমাম হোসেনের জন্য। রাজধানীর খিলক্ষেতে কাভার্ড ভ্যানের চাপায় 2 পরিচ্ছন্নতা কর্মী নিহত। সুরতহালের পর হস্তান্তর করা হবে পরিবারের কাছে। আটক ভ্যান চালক। চট্টগ্রামে ঘরে ঘরে ভাইরাস জ্বরের রোগী, হাসপাতালগুলোয় বেড়েছে চাপ, বাড়তি সচেতনতা অবলম্বনের পরামর্শ চিকিৎসকদের। খাবার রুচি নেই, 10 দিন ধরে কিছু খাই না, শুধু আম খাচ্ছি আর শশা খাচ্ছি। পার্শ্ববর্তী ব্রাইবাদার যারা আছে ওদেরও একই সেম অবস্থা। পর্যাপ্ত তরল জাতীয় খাবার খাওয়া, জ্বরের জন্য প্যারাসিটামল, কাশি কিংবা সর্দি হলে সেই অনুসারে চিকিৎসক যে পরামর্শ দিচ্ছে সেটা ফলো করা। জুলাই আন্দোলনের এই দিনেই বাংলা ব্লকেট নতুন কৌশলের সূচনা। শিক্ষার্থীদের কর্মসূচিকে নৈতিক সমর্থন জানায় বিএনপি। আন্দোলন থেকে পিছুপা হওয়ার আর কোনো সুযোগ আমাদের হাতে নেই। আমাদের শব্দ দুটো হতে পারে বাংলা ব্লকেট, কিন্তু আমাদের এই শব্দটা একটা শব্দ হয়ে গিয়েছিল। 5 বা 6 তারিখ আপনার রাষ্ট্রীয় বাহিনী আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নেতৃত্বের মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে আসলে বিভাজন টানার চেষ্টা করে। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। শিরোনামগুলো দেখছিলেন। পবিত্র আশুরা স্মরণে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের শিয়া মুসলিম অধ্যুষিত এলাকাগুলোই নেওয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি। ইরাকে ঐতিহ্যবাহী কারবালা প্রান্তরে হবে সবচেয়ে বড় তাজিয়া মিছিল। ইয়াজিদি সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই করে এ প্রান্তরেই শাহাদাত বরণ করেন শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হজরত ইমাম হুসাইন। দিনটি স্মরণে প্রতি আশুরায় জড়ো হন লাখ লাখ মুসল্লি। নাজাফ শহরে শনিবার রাতে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী মশাল মিছিল। বাজনার তালে তালে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর মাজার প্রাঙ্গণে যান তারা। সরকারি উদ্যোগে বিশাল তাজিয়া মিছিলের আয়োজন করা হচ্ছে ইরানের রাজধানীতেও। শোক মিছিল আর মাতম সহ নানা আনুষ্ঠানিকতায় দিনটি স্মরণ করতে প্রস্তুত সিরিয়া, পাকিস্তান এবং আফগানিস্তানের শিয়া মুসলিমরাও। পবিত্র আশুরার দিনে রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয়েছে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল। সবচেয়ে বড় মিছিলটি শুরু হয় পুরান ঢাকার হোসেনি দালান এলাকা থেকে। সকাল 10টার দিকে ইমামবাড়া থেকে শুরু হয় তাজিয়া মিছিল। শোকের নানা ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেন শিয়া সম্প্রদায়ের মানুষ। মিছিলটি পুরান ঢাকা থেকে শুরু হয়ে আজিমপুর, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব হয়ে মোহাম্মদপুরে শেষ হওয়ার কথা। এ সময় মোহাম্মদপুর থেকেও একই ধরনের মিছিল বের হয়ে শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানানো হয় তাজিয়া মিছিলে। একই সাথে ইমাম হুসাইন, ইমাম হাসানের শিক্ষা ধারণের মাধ্যমে অন্যায় অনাচারের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান আসে। আজকে আমরা আছি, কালকে থাকবো না, কিন্তু এই মিছিল, এই প্রতিবাদ মিছিল এটা থাকবেই। ইমাম হোসেন শাহাদাত হয়েছে, এই জন্য আমরা শোক পালন করতেছি। আইন শৃঙ্খলা রক্ষা ভালো, ব্যবস্থা ভালো, আপনাদের সুবিধা আছে। দর্শক, ঢাকা এবং চট্টগ্রাম থেকে সহকর্মীরা যুক্ত হয়ে তাজিয়া মিছিল সম্পর্কে কিছু তথ্য আমাদেরকে জানাবে। শুরুতেই যেতে চাই ঢাকাতে, আমাদের সহকর্মী মনিরুল ইসলাম আছেন চকবাজার এই মুহূর্তে। মনির, একটু জানতে চাই কোন এলাকায় পৌঁছালো তাজিয়া মিছিল এই মুহূর্তে, আর দিনটি স্মরণে মাতমকারী যারা আছেন তারা মূলত কি বলছেন? জি কলি, ধন্যবাদ। আসলে 62 হিজরির সেই যে 10 মহরম যে ঘটনাটি ঘটেছিল ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে, সেই স্মরণে অন্যান্য মুসলিম দেশের মতো বিশেষ করে শিয়া মুসলিম সম্প্রদায়ের সাথে বাংলাদেশেরও যারা আছেন, বিশেষ করে পুরান ঢাকার এই অংশে তাদের বসবাস 400-450 বছর ধরে, বা ঢাকা প্রতিষ্ঠার ওই সময় থেকেই বা তার আগে থেকে এটা ধর্মীয়ভাবে পালন করে আসছেন তারা। আমরা এরকম মুরব্বী পেয়েছেন যারা যে বাংলাদেশের স্বাধীনতার আগে থেকেও এই ধরনের আয়োজনে এসেছেন।
তো ঠিক 10টার পরে হোসনি দালানের সেখান থেকে রওনা হয়ে এই মুহূর্তে চকবাজার মোড় পার হয়ে উর্দু রোডে এখন অবস্থান করছে আশুরার তাজিয়া মিছিল বা শোক মিছিল। এই শোক মিছিলটি এই যে বকশীবাজার বা চাঙ্কারপুলের হোসনি দালান বা ইমামবাড়া কর্তৃপক্ষ সেই আয়োজক কমিটি তার আয়োজন করছে এবং আমরা দেখছি যে ইতিমধ্যে বিভিন্ন নিশানা, ইতিমধ্যে বিভিন্ন আসর, ইতিমধ্যে বিভিন্ন তারা যেটা বলে জারি ই মোবারক, বিভিন্ন রওজা বা মাজার সদৃশ এবং রয়েছে দুটি ঘোড়া। এইরকম অর্থাৎ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তখন যে একটা বড় মিশন নিয়ে বা তখন যে একটা বড় বহর নিয়ে কারবালার প্রান্তরের দিকে এগিয়েছিলেন, সেই বহরের প্রতীকী চিহ্ন হিসেবে যা যা অনুষঙ্গ ছিল, উপাদান ছিল, সেটা এই তাজিয়া মিছিলের অংশ হিসেবে আনা হয় এবং সাথে প্রত্যেকে রয়েছে কালো পোশাক, পা রয়েছে খালি এবং সেই খালি এটা আসলে শোকের বা একটা মর্মান্তিক সেই দিনের বহিঃপ্রকাশ বা শোকের বহিঃপ্রকাশ। সবাই আসলে মাতম করছে হাই হোসেন হোসেন বলে। আপনি একটু বলে রাখি যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে কিন্তু এই প্রচলনটি নেই। বিভিন্ন ছুরি, বল্লম বা এই ধরনের ধারালো কোনো বস্তু বেশ গত কয়েক বছরের মতো এবারও সে আনতে দেওয়া হয়নি। রক্তপাতের কোনো দৃশ্য যাতে অবতারণা না হয় সেই ধরনের আয়োজন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়েছে। এখন রয়েছে উর্দু রোড থেকে বেরিয়ে সেটি আজিমপুর গোরে শহীদ মাজার হয়ে, আজিমপুর বাসস্ট্যান্ড হয়ে এই তাজিয়া মিছিলটি নিউ মার্কেট সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডির ওইখানে গিয়ে শেষ হবে এই ইমামবাড়া কর্তৃপক্ষের তাজিয়া মিছিল। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আর দর্শকদের যেমনটা বলছিলাম যে ঢাকা এবং চট্টগ্রাম থেকে আমরা জানবো তাজিয়া মিছিলের সবশেষ তথ্য। এই পর্যায়ে চট্টগ্রামে যেতে চাই, আমাদের সহকর্মী শহীদুল সুমন আমাদের সঙ্গে যুক্ত আছেন। সুমন, চট্টগ্রামে তাজিয়া মিছিলের প্রস্তুতি কেমন চলছে, শুরু হয়েছে কিনা মিছিল, আমাদেরকে একটু জানাবেন সেখানকার তথ্য। আমরা এই মুহূর্তে রয়েছি সদরঘাট ইমাম বাড়িতে মূলত এখান থেকে তাজিয়া মিছিলটি বের হবে। তবে এখনো পর্যন্ত যে শোক মজলিস সেটি আসলে চলছে, তার আগে মার্সিয়া অর্থাৎ শোক গীতি সেটি শেষ হয়েছে। আপনি দেখছেন যে এখানে যেই আশুরার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এখানে চলছে এবং এখান থেকে কিছুক্ষণের মধ্যেই সেই তাজিয়া মিছিলটি বের হবে। আমরা সকল ধরনের প্রস্তুতি আসলে শেষ করেছেন আয়োজকরা, এমনটি আসলে বলছেন। এখান থেকে আসলে মূলত সদরঘাট থেকে যেই তাজিয়া মিছিলটি বের হবে সেটি নগরীর নিউ মার্কেট কোতোয়ালি হয়ে কিন্তু আবারও এই যে সদরঘাট রয়েছে এখানে এসে শেষ হবে। আমরা দেখছি যে শিয়া সম্প্রদায়ের যারা রয়েছেন তারা নগরীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই সদরঘাট ইমাম বাড়িতে এসে পৌঁছেছেন এবং এখানে যে সকালের যে আনুষ্ঠানিকতা সেটি আসলে সম্পন্ন হচ্ছে। সকলেই কিন্তু আমরা দেখছি কালো পোশাক পরে এসেছেন এবং যে শোকের আবহ সেটি কিন্তু তাদের পোশাক কিংবা এই যে এখানকার যে আনুষ্ঠানিকতা সেটির মধ্য দিয়ে আসলে আমরা দেখছি আসলে ফুটে উঠেছে। এবার একটু বিষয় জানিয়ে রাখতে চাই যে ইরানের সাথে যে ইসরায়েলের যুদ্ধ, সেই যুদ্ধের প্রতিবাদ জানিয়ে কিন্তু তাজিয়া মিছিলে আমরা যতটুকু জানি এবং এখানকার আয়োজকরা যেটি জানিয়েছি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনির যে ছবি রয়েছে সেটি আসলে প্রদর্শন করবেন এবং প্রথমবারের মতো এটি আসলে আমরা হবে এটি আমাদেরকে জানিয়েছেন এখানের আয়োজকরা। তারা আসলে বলছেন যে ইরানের প্রতি সমর্থন এবং ইসরায়েলের প্রতি ঘৃণা থেকেই কিন্তু তারা এই যে আয়াতুল্লাহ খামিনির যে ছবি সেটি তারা আসলে তাজিয়া মিছিলে প্রদর্শন করবেন। সব মিলিয়ে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা রয়েছে যে কিভাবে এই যে তাজিয়া মিছিলটি কোন কোন সড়ক প্রদক্ষিণ করবে কিংবা কি কি ধরনের ব্যবহার তারা এখানে করতে পারবে। যেহেতু আপনি জানেন এখানে কোনো ধরনের অস্ত্রের ব্যবহার, পটকা কিংবা লাঠি সোটার ব্যবহার কিন্তু আসলে নিষিদ্ধ করেছে সিএমপির পক্ষ থেকে। এখানকার যারা আয়োজকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা সেই নির্দেশনা মেনেই সকল ধরনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে অত 11টার কথা বলেছেন, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে যে মজলিস চলছে সেই মজলিসের শেষেই কিন্তু যে তাজিয়া মিছিল সেটি শুরু হবে এবং শিয়া সম্প্রদায়ের যারা রয়েছেন তারা কিন্তু এই যে সদরঘাট ইমাম বাড়াতে এসে উপস্থিত হয়েছেন এবং এখান থেকে হাজারো শিয়া সম্প্রদায়ের লোক এবং ধর্মপ্রাণ মুসল্লিদের আসলে অংশগ্রহণে এই তাজিয়া মিছিলটা বের হবে। এর বাইরেও কিন্তু আমরা জানি যে নগরের ওয়ারলেস হালি শহর থেকে আসলে দু একটি ছোট ছোট তাজিয়া মিছিল বের হবে। সেটি সময় কখনো বিকেল কখনো বা সকালে সেই মিছিলগুলো আসলে অনুষ্ঠিত হয়। সুমন, আপনাকে ধন্যবাদ। রাজধানীর খিলক্ষেতে কাভার্ড ভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। রোববার ভোর 5টায় লামেরিডিয়ান হোটেলের পূর্ব পাশে হয় এই দুর্ঘটনা। নিহতরা হলেন পরিচ্ছন্নতা কর্মী আশরাফ আলী এবং নিহার।
খিলক্ষেত থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান জানিয়েছেন, রাস্তা পরিচ্ছন্নতার কাজে মূল সড়কের পাশেই ছিলেন তারা। ঠিক তখনই তাদের উপরে তুলে দেয় কাভার্ড ভ্যান, আর সেখানেই নিহত হন 2 পরিচ্ছন্নতা কর্মী। ঘটনাস্থল থেকে ভ্যান চালককে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহ সুরতহালের পর হস্তান্তর করা হবে পরিবারের কাছে। এবং নেহার তারা দুজনই ঘটনাস্থলে মৃত্যুবরণ। দর্শক, এই মুহূর্তে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আজকে এইটা কোনো উদ্বোধনের অনুষ্ঠান ছিল না, এটা ছিল একটা পরিদর্শন। এই আজকে কোনো উদ্বোধনের অনুষ্ঠান ছিল না, এটা ছিল একটা পরিদর্শন। আপনারা জানেন যে কৃষি মন্ত্রণালয়ের অধীনে শাক সবজি ফল মূল এখান থেকে এক্সপোর্ট করা হয়। এটা কিভাবে এক্সপোর্ট করা হয় ওইগুলি দেখা। আপনারা জানেন কিছুদিন আগে এনবিআর একটু সমস্যা ছিল, ওই সমস্যায় আমাদের কিছু পরিমাণ সবজি বিদেশে এক্সপোর্ট করতে আমাদের ডিফিকাল্ট হয়েছিল এবং কিছু ফলমূলও এক্সপোর্ট করতে আমাদের সমস্যা হয়েছিল। এবং ওই সময় আমাদের যে বিজনেসম্যান যারা ছিল তারা কিছুটা লুজার মানে ইসেরও সমস্যা পড়ছিল, এইগুলি ক্ষতি হয়েছিল তাদের। এগুলি এখানে দেখা, প্লাস আমাদের যে অপোজিটে যে একটা কোল্ড স্টোরেজ আছে, এই কোল্ড স্টোরেজটা আরও বড় করতে হবে, যেহেতু আমাদের এক্সপোর্ট আগের থেকে বেড়ে গেছে। তা আমাদের আরেকটা আপনাদের জন্য সুখবর হলো যে আমাদের যে নতুন একটা যে করা হইতেছে যে এক্সপোর্ট টার্মিনাল, ওই টার্মিনালে হলো একটা বড় সুবিধা থাকবে যে স্ক্যানিং হয়ে যদি ধরেন বিমানে মাল নাও যেতে পারে, ওই সময় এসে আবার কোল্ড স্টোরে রেখে দেওয়া যাবে। এখন কিন্তু যদি বিমানে মালটা লোড করা না যায়, ওভার হয়ে যায়, কিন্তু আমাদের ওখানে কোল্ড স্টোর নাই ওই ভিতরে। বাট নতুন টার্মিনালে এই প্রভিশনটা আছে, এটা হয়ে গেলে একটা সুবিধা হবে। আর আমরা প্লাস এই যে এখানে যেখানে পানের এখানে দেখলেন অন্যান্য সবজি, এখানেও আমরা একটা কোল্ড স্টোরটা আরও বড় করে দিতে চাচ্ছি, যেহেতু আমাদের শুধু একটা আইটেমের উপরেই থাকতে হবে না, আমরা বিভিন্ন আইটেম যেন আমরা এক্সপোর্ট করতে পারি এবং কিভাবে এটা বৃদ্ধি করা যায় এই জন্য চিন্তা ভাবনা করা হয়েছে। মানে অ্যাডভাইজার একটু অন্য বিষয় যায়, সেটা হচ্ছে কার্গো কমপ্লেক্স পরিদর্শন শেষে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা শুনছিলাম তার বক্তব্য। মুন্সিগঞ্জের শ্রীনগরে দলিল লেখক পট্টিতে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে অন্তত 19টি ঘর। শনিবার দিবাগত রাত 2টার দিকে উপজেলার রেজিস্ট্রি অফিসের সামনে একটি দোকানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দলিল লেখক পট্টিতে, পুড়ে যায় জমি জমার নথিপত্র। এক পর্যায়ে ভয়াবহ রূপ নেয় সেই অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে, তবে অগ্নিকাণ্ডে কেউ দগ্ধ হয়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্তের পরই জানা যাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ। গত 16 মে শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়েছিল। শ্রীনগর ফায়ার স্টেশন দ্রুত ঘটনাস্থলে এসে অগ্নি নির্বাপন শুরু করে। পরবর্তীতে পার্শ্ববর্তী সিরাজদিখান ফায়ার স্টেশন ঘটনাস্থলে যোগদান করে। এই অগ্নিকাণ্ডে আনুমানিক 19টা দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। দর্শক, বিএনপির সংবাদ সম্মেলনে কথা বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। আমার সঙ্গে আছেন আমাদের প্রবীণ নেতা, জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান এবং আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ প্রত্যাশা যেমন অনেক, তেমনি হতাশা ও উৎকণ্ঠাও জনগণে রয়েছে। বিএনপির পক্ষ থেকে আমরা যেমন 6টি সংস্কার কমিশনের কার্যক্রম সক্রিয়ভাবে অংশ নিয়েছি, তেমনি ঐকমত্য কমিশনের প্রতিদিনের আলোচনায় আমাদের প্রতিনিধিগণ কার্যকর অংশগ্রহণ করে চলেছেন। বিভিন্ন বিষয়ে ঐকমত্যে পৌঁছার জন্য আমাদের প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা করা এবং অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে কমিশনের ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করেছেন। কিন্তু দীর্ঘ আলোচনার পর সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব পেশ করেছেন তার বিপরীত কিংবা নতুন নতুন প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে অনেক সময় অচলাবস্থা সৃষ্টির কারণে
কার্যক্রম বিলম্বিত হচ্ছে। ঐকমত্য প্রতিষ্ঠার আগ্রহী বলেই আমাদের প্রতিনিধিগণ ধৈর্য ধরে আলোচনা শুনছেন এবং তথ্য প্রমাণ যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে সহযোগিতা করছেন। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলেই আমরা মনে করি। জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য কোনো সরকারকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের মূল আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। ফলে এমন কোনো প্রয়াসে সমর্থন জানানো সংস্কারের মূল উদ্দেশ্যের পরিপন্থী বলে তা থেকে বিরত থাকার অর্থ সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা নয়, বরং এই প্রক্রিয়াকে সহযোগিতা করা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 6টি সংস্কার কমিশনের মধ্যে পুলিশ সংস্কার কমিশনের বিষয় এখন আলোচনায় আসেনি। তবে ওই কমিশনে আমাদের দলের প্রতিনিধিবৃন্দের কাছে আমরা যতটুকু জেনেছি তাতে র্যাব বিলুপ্তি সহ প্রায় সব বিষয়ই ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে। দুদক সংস্কার কমিশনে কতিপয় ছাড় দিয়ে 47টি সুপারিশের 46টিতে আমরা সম্মতি জানিয়েছি। আমরা কিন্তু স্পেসিফিক কথাগুলো বলছি আজকে আপনাদের সামনে। মেজবা, হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কেমন দেখছেন আমাদের একটু জানাবেন। চলমান পরিস্থিতি নিয়ে চিকিৎসকরা কোনো বিস্তারিত তথ্য দিয়েছেন কিনা? ডেঙ্গু পরিস্থিতি ধীরে ধীরে অবনতি হচ্ছে সারা বাংলাদেশেই। একসময় ডেঙ্গু ছিল শহর কেন্দ্রিক একটি রোগ, অর্থাৎ এটিকে নগরায়নের একটি ফল বলা হতো, কিন্তু এখন এটি সারা বাংলাদেশে ছড়িয়েছে। এই মুহূর্তে বরগুনা অর্থাৎ বরিশাল বিভাগে সবচেয়ে বেশি রোগী একেবারে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়েছে। আজকে আমি ডিএনসিসি হাসপাতালে আছি। আজকে ছুটির দিন, ছুটির দিনে আপনাকে একটু দেখায় যে কি পরিমাণ মানুষ এখানে এসেছেন। এটি এই হাসপাতালের জরুরি বিভাগ। এখানে গত 24 ঘন্টায় 808 জন রোগী জরুরি বিভাগ থেকে সেবা নিয়েছেন। প্রত্যেকেই জ্বর নিয়ে এসেছেন, শরীর ব্যথা, মাথা ব্যথা, নানান ধরনের লক্ষণ নিয়ে এসেছেন। অর্থাৎ ডিএনসিসি হাসপাতাল কিন্তু হাসপাতাল হিসেবে অত বেশি পরিচিত না, যেটি ঢাকা মেডিকেল বা অন্যান্য হাসপাতালে একটি ব্যাপক পরিচিতি আছে। তারপরও এই হাসপাতালটিতে এই বন্ধের দিনে অনেক মানুষ। চিকিৎসকরা বলছেন যে এবার আসলে ইনফ্লুয়েঞ্জা, চিকুনগুনিয়া, করোনা এবং ডেঙ্গু 4টি রোগ একসঙ্গে হওয়াতে লক্ষণগুলো যেহেতু কাছাকাছি, তারা চিকিৎসা দিতে কিছুটা দ্বিধান্বিত হচ্ছেন। সব মিলিয়ে এই মুহূর্তে আসলে বাংলাদেশ একটি ব্যাপক জ্বরের কবলে পড়েছে সেটি বলা যায়, কারণ 4টি রোগেরই প্রাথমিক লক্ষণ হচ্ছে জ্বর। জি, ধন্যবাদ আপনাকে মিসবা। এদিকে চট্টগ্রামে ঘরে ঘরে এখন ভাইরাস জ্বরের রোগী। কেউ চিকুনগুনিয়া, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা, আবার কেউ টাইফয়েড জন্ডিসে আক্রান্ত। সরকারি বেসরকারি সব হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। গত কয়েকদিন ধরে চট্টগ্রামে ভাইরাল রোগের প্রকোপে পড়েছে। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। দূর দূরান্ত থেকে আসা রোগীর সংখ্যা বেড়েছে সরকারি বেসরকারি সব হাসপাতালে। 10 দিনের মতো জ্বরে ভোগার পরও থাকছে শরীর এবং মাথা ব্যথা। বেশিরভাগই ইনফ্লুয়েঞ্জা কিংবা ভাইরাস জ্বরে আক্রান্ত। এছাড়া চিকুনগুনিয়া, ডেঙ্গু, টাইফয়েড এবং জন্ডিসে আক্রান্তরাও আসছেন একই উপসর্গ নিয়ে। এই মৌসুমে বাড়তি সচেতনতা অবলম্বনের পরামর্শ চিকিৎসকদের। কর্মসূচির নতুন নাম বাংলা ব্লকেট। আন্দোলনের মাত্রা তীব্র করতেই গত বছর এই দিনে নতুন কৌশলে জানান দিয়েছিল শিক্ষার্থীরা। এই দিন শিক্ষার্থীদের আন্দোলনে নৈতিক সমর্থন দেয় বিএনপি। দলটিকে খোঁচা দিয়ে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন কোটা আন্দোলনের ওপর ভর করছে। জুলাইয়ের 6 তারিখ আন্দোলনের গতিপথ মোড় নেয় রাজনৈতিক পথেও। আন্দোলনকারীরা জানান, পিছপা নয়, সামনের লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছিল সারা দেশের শিক্ষার্থীরা। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মিছিল ছাড়িয়ে গেছে দৃষ্টির সীমা। সংহতি, জগন্নাথ, তিতুমির, ঢাকা কলেজ সহ সারা দেশের শিক্ষার্থীদের, যারা সারথি হয়ে আন্দোলন বেগবানে ঐক্যবদ্ধ। 52, 69, 71-এর মূল দাবি ছিল
বৈষম্যের বিরুদ্ধে লড়াই। সেই চেতনায় 24-এর শিক্ষার্থীরাও নিজেদের সামিল করতে চান। 69-এ সম্ভব হয়েছে, 52-তে সম্ভব হয়েছে, 24-এও সম্ভব হবে। হরতাল, অবরোধ বা পরিচিত কোনো কর্মসূচি নয়, চলমান আন্দোলনের 6ষ্ঠ দিন শিক্ষার্থীরা ডাক দেয় নতুন কর্মসূচির নাম বাংলা ব্লকেট। বলা হয় সারা দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে অবস্থান নিয়ে ব্লকেট দেয়া হবে যান চলাচলে। অ্যাম্বুলেন্স, গণমাধ্যম সহ জরুরি কাজ ছাড়া ওই পথ পেরোবেন না কেউই। আগামীকাল বিকাল 3টা থেকে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হলো। প্রথমবারের মতো এই দিনেই আন্দোলনের আনুষ্ঠানিক সমর্থন দেয় বিএনপি। দলটির মহাসচিব সরকারকে দ্রুত দাবি মেনে নেয়ার আহ্বান জানান। মির্জা ফখরুলের সমর্থনের বিপরীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এদিন বলেছিলেন, রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন কোটা আন্দোলনে ভর করেছে। আন্দোলনের গতিপথে প্রতিদিনই ছিল বাংলা ব্লকেডের মতো নতুন নতুন কর্মসূচি। বাংলাদেশের মানুষজন গতানুগতিকভাবে হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও এইসব শব্দ শুনে অভ্যস্ত। সো আমরা যেটা করতে যাচ্ছি এটা কিন্তু অবরোধই করতে যাচ্ছি, কিন্তু অবরোধ বলা যাবে না, সামথিং ডিফারেন্ট কিছু একটা বলতে হবে। আমাদের প্রথম সিদ্ধান্ত হয়েছিল যে বাংলাদেশ ব্লকেড, কিন্তু মানে এটা যখন আমরা বলছি তখন মানে বলতে বেশি সময় লাগছে। আমাদের শব্দ দুটো হতে পারে বাংলা ব্লকেড, কিন্তু আমাদের এই শব্দটা একটা শব্দ হয়ে গিয়েছিল। যত কম শব্দে যত মানুষের কাছে পৌঁছানো যায়, মানুষকে টাচ করা যায়। শুধু শিক্ষার্থীদের মধ্যে না রেখে সকল মানুষকে সম্পৃক্ত করে আমরা আন্দোলনটাকে বেগবান করতেছি, যে ব্লকেট দিতে পারি। তারপর ব্লকেট বলতে কেমন ব্লকেট হবে এটা নিয়ে চিন্তা করতে হচ্ছে, যে বাংলা ব্লকেট, বেঙ্গল ব্লকেট, বাংলাদেশ ব্লকেট বা বাংলা ব্লকেট, শেষে আমরা বাংলা ব্লকেটে আসি। আন্দোলনে পিছপা নয়, শক্তি জুগিয়ে সামনের লড়াইয়ের প্রস্তুতি আর উদ্ভাবনী টার্ম যুক্ত করে কর্মসূচিতে শিক্ষার্থী সহ জনতার অংশগ্রহণ বাড়ানোই ছিল উদ্দেশ্য। আন্দোলন থেকে পিছুপা হওয়ার আর কোনো সুযোগ আমাদের হাতে নেই এবং আমরা এই দাবি বাস্তবায়ন করিয়ে নিয়ে আসব। এই জায়গায় যখন আমরা বদ্ধপরিকর, ঠিক সেই সময়টাতে আন্দোলন ঘনীভূত হয়েছে। এই আন্দোলনে আমাদের সাথে প্রথম 5 বা 6 তারিখ আপনার রাষ্ট্রীয় বাহিনী আমাদের সাথে যোগাযোগ করে এবং সর্বপ্রথম আন্দোলনকে ভিন্ন খাতে বা আমাদের নেতৃত্বের মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে আসলে বিভাজন টানার চেষ্টা করে। সমন্বয়করা বলছিলেন, বাংলা ব্লকেটের মতো ভিন্নধর্মী প্রতিবাদ আন্দোলনকে করেছে জনমানুষের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।